আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। এবং সেই সঙ্গে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সো প্লিজ না টেনে দেখার অনুরোধ রইল। আপনারা বরাবরের মতো আমাকে বিভিন্ন রকম কমেন্ট করেন এবং সেই সমস্ত কমেন্টের উত্তর নিয়েই কিন্তু আমি প্রতিদিন ভিডিও বানাই। তো আজকে সেই রিপ্লে কমেন্টের ভিডিও নিয়ে চলে আসলাম। সো প্লিজ আপনারা যারা যারা আমাকে কমেন্ট করেছিলেন সেই সমস্ত কমেন্টের মধ্যে আমি কিছু কমেন্ট বাছাই করেছি যেগুলো আমার কাছে মনে হয়েছে যুক্তিসম্মত। তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর আসলে আপনার পরবর্তী চাকরি জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। সো প্লিজ এই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখার অনুরোধ জানাচ্ছি। তো প্রথমেই যিনি আমাকে কমেন্ট করেছেন ওনার নাম হচ্ছে মোহাম্মদ আশিক। উনি লিখেছেন, ভাইয়া বাংলাদেশ সেনাবাহিনীতে ম্যাচ ওয়েটারের চাকরি করা অবস্থায় বা চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করলে কি রাষ্ট্রীয় সম্মান দেয় বা রাষ্ট্রীয় সম্মান পায়? এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, যার জন্য আমি এইটা রিপ্লে ভিডিও বানাচ্ছি। দেখেন, শুধুমাত্র ম্যাচ ওয়েটার না, যে কোনো অসামরিকের ক্ষেত্রেও আপনি কিন্তু যদি চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করেন তাহলে রাষ্ট্রীয় সম্মান পাবেন। এক্ষুনি ভিডিওটা স্কিপ করে দেন না, প্লিজ লেট মি ফিনিশ দিস সেন্টেন্স। পুরো কথা না শুনেই আসলে অনেকেই অনেক কিছু জাজ করে নেয়। তো চাকরিরত অবস্থায় যদি কোনো অসামরিক ব্যক্তি মৃত্যুবরণ করেন তাহলে রাষ্ট্রীয় সম্মান পায়, তবে এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই শত্রুপক্ষের হাতে নিহত হতে হবে। আপনি যদি নর্মালি সাধারণ এক মানুষ যেভাবে মৃত্যুবরণ করে, যে কোনো রোগে অথবা একটা অ্যাক্সিডেন্টে যদি মারা যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই কোনো রাষ্ট্রীয় সম্মান পাবেন না। আপনি যদি কোনো জয়েন্ট অপারেশনে যান, যদি কোনো কারণে কোনো শত্রুপক্ষের গুলির আঘাতে বা কোনো শত্রুপক্ষের আঘাতে যদি আপনি নিহত হন, তাহলে অবশ্যই আপনি রাষ্ট্রীয় সম্মান পাবেন বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে। তো আশিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। আহ, আমি আমার পক্ষ থেকে যথেষ্ট প্রকার চেষ্টা করেছি, যথেষ্ট সম্ভব চেষ্টা করেছি আপনার এই প্রশ্নের সঠিক উত্তরটা দেওয়ার। তো আশা করি উত্তরটা আপনি পেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং সেই সঙ্গে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে যদি চাকরি সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। এরপর আমাকে লিখেছেন সাগর আহমেদ। উনি লিখেছেন, সেনাবাহিনীর অসামরিক থাকা খাওয়া নিজের ক্যান্টনমেন্টের নাকি? প্লিজ ভাই রিপ্লাই দেবেন। মানে উনি ওনার কমেন্ট করে যা বুঝাইতে চাইছেন আর যে প্রশ্নটা করতে চাইছেন আমি বুঝতে পারছি, সো আমি তার উত্তরটা দেওয়ার চেষ্টা করছি। সাগর ভাই, প্লিজ লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। সেনাবাহিনীতে অসামরিকে যারা চাকরি করে তাদের ক্ষেত্রে কিন্তু ওর ভিতরে বা সেনানিবাসের ভিতরে থাকার অথরিটি নেই। যদি আপনি জনবল দেখা যাচ্ছে যে ওই যে ইউনিটে চাকরি করছেন সেই ইউনিটের বাসস্থান অনুযায়ী আপনার জনবল কম থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি তাদের সঙ্গে যে সৈনিক, যে তাদের ইউনিটে যে সৈনিক আছে সেই সমস্ত সৈনিকের সাথে আপনি রুম শেয়ার করে থাকতে পারেন। তাছাড়া অসামরিকের ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই ক্যান্টনমেন্টের ভেতরে থাকার অথরিটি নেই। আর খাবারের ব্যাপারটা, যদি আপনি ব্যাচেলর হয়ে থাকেন, কর্তৃপক্ষ যদি মনে করে আপনাকে সৈনিক মেসে খাওয়াবে 1000 টাকার বিনিময়ে, তাহলে খেতে পারেন। অবশ্যই সেটা পেমেন্ট করবেন 1000 টাকা প্রতি মাসে। আর তাছাড়া আপনাকে কিন্তু সরকার সম্পূর্ণ বাড়ি ভাড়া, রেশন সবকিছু তো দিয়েই থাকে। তো অথরিটি কোনোটাই নাই। যদি ইচ্ছাকৃতভাবে যদি আপনার সেই ইউনিট কর্তৃপক্ষ যদি মনে করে যে না, আপনি মেস থেকে খাবার খাবেন 1000 টাকা পেমেন্ট করে, তাহলে আপনি খেতে পারবেন। অর্থাৎ আপনার ভিতরে থাকা এবং খাওয়া সম্পূর্ণটাই নির্ভর করবে আপনি যে ইউনিটে কর্মরত আছেন সেই ইউনিটের কর্মকর্তাদের উপরে। তাছাড়া আপনার ভিতরে থাকা অথবা ভিতরে খাওয়ার কোনো রকম কোনো বিধান নেই বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকের চাকরিতে বা চাকরির বিধানে। তো আশা করি সাগর ভাই আপনি আপনার কমেন্টের উত্তর পেয়েছেন। পরবর্তীতে চাকরি সম্পর্কিত আরো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। এরপরে আমাকে লিখেছেন শাহিন আলম। উনি লিখেছেন, ভাইয়া গো, সৈনিক পদে নিয়োগ কবে দেবে? আমি জানি এক কমেন্ট বারবার করি ভাই, তাই সরি। আসলে আমার জবটা খুবই দরকার। আমি বুঝতে পারছি শাহিন আলম ভাই, কারণ চাকরি মানুষের যখন, একটা মানুষ যখন বেকার থাকে তখন তার একটা কর্মসংস্থানের জন্য সে তার পরিবার থেকে কতটুকু চাপ পায়, বা শুধুমাত্র পরিবারে না, আপনি যাকে ভালোবাসেন আপনি সেই ভালোবাসার মানুষের প্রতিদিন একটা না একটা করে বিয়ে আসছে, অর্থাৎ সে আপনার কারণে বিয়ে ভাঙতেই আছে। আর সেই গার্লফ্রেন্ডের একটা চাপ আসে, একটা পারিবারিক চাপ আসে। তো সবকিছু মিলায়ে নিজের বেকার জীবনটা তখন হেল মনে হয়, মনে হয় যে জীবনটা যেন জাহান্নাম হয়ে গেছে। এই মুহূর্তে কিছু একটা করার দরকার। আপনার সব রকম যোগ্যতা আছে, আপনি এসএসসি পরীক্ষাতে ভালো রেজাল্ট করেছেন, আপনার ভালো হাইট আছে,
অথচ আপনার চাকরি হচ্ছে না, অথবা চাকরির জন্য যে আপনি প্রস্তুত, মানে এমন সময় চাকরির সার্কুলারটা দিচ্ছে যে সময় চাকরির সার্কুলারটা দিলে আপনার কোনো লাভবান হচ্ছে না। আপনি যে মানুষটার জন্য চাকরিতে করবেন বা যে মানুষটার জন্য আপনি চাকরিতে আসতে চাচ্ছেন, সেই মানুষটা আপনার জীবনে থাকতেছে না। মানে এরকম পরিস্থিতি আমার জীবনেও আসছিল। আমার যখন চাকরি হয়নি তখন আমার ওয়াইফের প্রতিদিন ১টা ২টা করে বিয়ে আসতো। তো এরকম ভাব যে আজকে দেখতে আসছে কালকেই বিয়ে, অথচ আমার চাকরি কবে হবে এটার কোনো ঠিক ঠিকানা নেই। তো এই সিচুয়েশনে যদি শাহিন আলম ভাই আপনি থাকেন, তাহলে আমি আপনাকে একটা সাজেশন দিতে পারি। সম্পূর্ণটাই আসলে আমাদের ভাগ্য নির্ধারণ করে সৃষ্টিকর্তার উপরে। আপনি তার উপরে ভার দিয়ে রেখে দিন, এবং ভালোবাসার মানুষ যদি আপনার খাঁটি হয়ে থাকে, তাহলে বা যদি প্রেমের সম্পর্কের কারণে যদি চাপে থাকেন, বা পারিবারিক কোনোভাবে যদি চাপ অনুভব করেন, তাহলে পরিবারের লোকজনদেরকে বোঝান, তাদের সঙ্গে কথা বলেন। যদি গার্লফ্রেন্ডের প্যারায় থাকেন, তাহলে গার্লফ্রেন্ডকে বলেন, যদি তুমি আমাকে সত্যিকারের ভালোবাসো, আমাকে আর ২-৩ মাস সময় দাও। মার্চ সামনে, যদি নিয়োগ বিজ্ঞপ্তি, এমওডিসির মার্চ শেষ হওয়ার সাথে সাথে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা চলে আসবে ইনশাল্লাহ। সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশ হয়ে যাবে। তো শাহিন আলম ভাই, আপনি আর ধৈর্য সহকারে আর ২টা মাস কষ্ট করেন, এমওডিসির মার্চ শেষ হওয়ার সাথে সাথেই সৈনিকের মাঠ শুরু হয়ে যাবে। তো শাহিন আলম ভাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। আপনি এইভাবে কমেন্ট করতে থাকবেন, আমি কোনো কিছু মনে করি না। শুধু আপনি না, আমার ভিডিওর কমেন্টে নিচে অনেকে অনেক রকম কমেন্ট করে, আই ডোন্ট কেয়ার। আমার কাছে মনে হয় যে আমি যেটা করতে আসছি, আমি যেটা আপনাদেরকে বোঝাইতে আসছি, সেটা যদি ঠিক মতো বোঝাইতে পারি তাহলে গুড এনাফ। তো কে কি বললো কি না বললো, আই ডোন্ট কেয়ার। তো থ্যাংক ইউ সো মাচ শাহিন আলম ভাই। আপনি অবশ্যই পরবর্তীতে চাকরি সম্পর্কিত আরো কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এরপরে লিখেছেন আশিক সোহান, উনি লিখেছেন, ভাই জেলা কোঠা থাকবে কি? আমি আমার এর আগের কিছু ভিডিওতেও বলেছি যে যখন বাংলাদেশের জন্ম হয়েছে, অর্থাৎ ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর, এবং তার পরবর্তীতে ১৯৭২ সালে যখন বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথম বেসামরিক অথবা সিভিলিয়ানদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, সেই তখন থেকেই কিন্তু এই জেলা কোঠা অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তিটা করে আসছে। এবং অতীতে যেরকম জেলা কোঠা অনুযায়ী হয়েছে, বর্তমানেও আমরা দেখেছি যে জেলা কোঠা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি চলছে, ভবিষ্যতেও চলবে, এতে কোনো প্রকার কোনো সন্দেহ নেই। কারণ কি, একটা ট্রেডের জন্যই আপনি একটা জেলা থেকে আবেদন করে ২-৩০০ মানুষজন। তো যদি সমগ্র বাংলাদেশের মানুষজন যদি একটা কোটাতেই যদি আবেদন করার সুযোগ পায়, তাহলে আমার মনে হয় যে যদি যে কোনো ট্রেডে, যে কোনো একটা ট্রেডে প্রায় আবেদনের সংখ্যা প্রায় ৩ থেকে ৪ হাজার হয়ে যাবে একটা ট্রেডে। তো সেই যেখানে প্রায় ৫,০০০ জনবল নিয়োগ করা হবে, তো ৫,০০০ পদের এগেনস্ট আসলে কতগুলো অ্যাপ্লিকেশন পড়তে পারে বলে আপনি মনে করেন? আপনার সাধারণ মস্তিষ্কে কি মনে হয়? মিনিমাম ২ থেকে ৩ লাখ অ্যাপ্লিকেশন পড়বে। সেই ২ থেকে ৩ লাখ লোকের অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে বাছাই করে সবাইকে অ্যাডমিট কার্ড দিয়ে পাঠানো, সবাইকে একসঙ্গে একই দিনে পরীক্ষা দেয়ানো, এটা পরীক্ষা নেয়া, মেডিকেল করা, এটা আমার কাছে মনে হয় যে বিশাল টাফ ব্যাপার। সো এই জন্যই আমি 100% শিওর যে পরবর্তীতে বা বর্তমানে যতগুলো নিয়োগ হচ্ছে বা ভবিষ্যতে হবে, সবগুলো ওই জেলা কোটা অনুযায়ী থাকবে। তো আশিক সোহান ভাই, আপনি নিশ্চিন্তে থাকেন যে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আসবে সেটা জেলা কোঠা অনুযায়ী হবে, এতে কোনো প্রকার কোনো সন্দেহ নেই। অতীতেও যেরকম জেলা কোটা ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। তো এই ছিল আজকে আপনাদের কমেন্টের ভিডিও। এত সময় যারা আমার সঙ্গে ছিলেন, এত সময় যারা আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন, তাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সঙ্গে আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকলো, প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি। আমি খুব কষ্ট করে ভিডিও বানাই, এখানে বসে বসে ভিডিও বানাইতে বানাইতে গা ঘেমে, সেই ঘাম গায়ে বসে আমার ভয়েসের অবস্থা বুঝতেই পারছেন। সো বেশি কথা বাড়াচ্ছি না, এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য বা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকে এখানেই বিদায় নিচ্ছি। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং সেই সঙ্গে আপনাদের বন্ধুদের মাঝে বা যারা চাকরি সম্পর্কিত অনেক কিছু জানতে চায় তাদের মাঝে এই ভিডিওটি শেয়ার করতে পারেন, এবং অবশ্যই তাদেরকে বলবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।